আজকে আমরা মিকচুরেশন এবং মিকচুরেশন রিফ্লেক্স নিয়ে একটু জানার চেষ্টা করব। তো সেটা জানার আগে আমাদের ব্লাডারের যে অ্যানাটমি সেটা একটু বোঝা উচিত। যে মিকচুরেশন মানে কি, অ্যাকচুয়ালি হচ্ছে ইউরিন পাস করার যে প্রসেসটা। তো সেই ইউরিন তৈরি হয় কোথায়? কিডনিতে। কিডনি মেজর ক্যালিক্স বা মাইনর ক্যালিক্স থেকে, তারপরে সেটা হচ্ছে গিয়ে ইউরেটার দিয়ে হচ্ছে ব্লাডারে এসে কিছুক্ষণের জন্য জমা থাকে, এবং তারপরে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ইউরিন যখন ব্লাডারে জমা হয়ে যায় তখন হচ্ছে গিয়ে আমাদের ব্লাডারের যে ফুলনেস সেটা সেন্সেশন হয়, এবং মিকচুরেট করার জন্য একটা কনশাস ডেজায়ার অ্যাপিয়ার করে। সাধারণত দেখা যায় 400 ml এর মতো, 150 ml এর মতো ইউরিন জমা হলেই অ্যাকচুয়ালি মিকচুরেশনের ডেজায়ার অ্যাপিয়ার করে। বাট হচ্ছে গিয়ে 400 ml ইউরিন যখন ব্লাডারে জমা হয় তখন মোটামুটি একটা স্ট্রং ডেজায়ার টু মিকচুরেট ডেভেলপ করে। তো এখানে ব্লাডারের একটা অ্যানাটমি দেখানো হয়েছে। এখানে মেল এবং ফিমেলের ব্লাডারের অ্যানাটমিটা আলাদাভাবে দেখানো হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্লাডারের যে স্ট্রাকচার সেটা মোটামুটি মেল ফিমেলের সমান। এবং এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে দুটো স্ফিংটার থাকে। স্ফিংটার মানে হচ্ছে একটা দরজা, যেটা দিয়ে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে কোনো কিছু পাস করবে, এক্ষেত্রে হচ্ছে ইউরিন পাস করবে। তো একটা হচ্ছে যে ইন্টারনাল স্ফিংটার, এবং ইন্টারনাল স্ফিংটারটা তৈরি হয় অ্যাকচুয়ালি স্মুথ মাসল দিয়ে। আমরা জানি ব্লাডার যে স্মুথ মাসল দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে ডেট্রোসার মাসল, এবং স্মুথ মাসল হচ্ছে অলওয়েজ ইনভলান্টারি, মানে এটা আমরা কনসিয়াসলি এটাকে কন্ট্রোল করতে পারি না, ভলান্টারিলি এটা কন্ট্রোল করতে পারি না। এবং আরেকটা স্ফিংটার থাকে, সেটা হচ্ছে গিয়ে নিচের দিকে থাকে, যেটা দিয়ে আলটিমেটলি হচ্ছে ইউরিন পাস করে বাইরে হচ্ছে গিয়ে ইউরেথ্রা দিয়ে বের হয়ে চলে যায়, সেটা হচ্ছে গিয়ে এক্সটার্নাল স্ফিংটার। এটা আবার তৈরি হয় হচ্ছে গিয়ে স্কেলেটাল মাসল দিয়ে। তো স্কেলেটাল মাসল যেহেতু ভলান্টারি, সো এই এক্সটার্নাল স্ফিংটারকে আমরা ভলান্টারিলি কন্ট্রোল করতে পারি। এবং এক্ষেত্রে আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের জন্য এখানে প্রয়োজন, সেটা হচ্ছে আমরা দেখতে পাই যে ফিমেলের যে ইউরেথ্রা এবং হচ্ছে মেইলের যে ইউরেথ্রার লেংথটা সেটা সমান না। মেল ইউরেথ্রাটা সাধারণত অনেক লম্বা থাকে ইন কম্প্যারিজন টু ফিমেল ইউরেথ্রা। তো মোটামুটি আমাদের জন্য ব্লাডারের এই অ্যানাটমিটাই ইম্পর্ট্যান্ট। এখন আমরা হচ্ছে গিয়ে ব্লাডারের যে নার্ভ সাপ্লাইগুলো সেটা একটু দেখে নিব, এবং তারা কোথায় কোথায় সাপ্লাই দেয় এবং অ্যাসোসিয়েটেড যে ফাংশনগুলো উইথ রুট ভ্যালু সেটা আমরা জেনে নিই। তো ব্লাডারে অ্যাকচুয়ালি মোটামুটি 3 ধরনের ব্লাড সাপ্লাই হয়ে থাকে। এটার মধ্যে প্রথমেই আসে হচ্ছে পেলভিক নার্ভ, যেটা আসে হচ্ছে গিয়ে তোমার স্পাইনাল কর্ডের যে স্যাক্রাল লেভেল, স্যাক্রাল 2, 3, 4 লেভেল থেকে আসে। এটাকে বলা হয় স্যাক্রাল প্লেক্সাস। তো এটার মধ্যে সেন্সরি এবং মোটর দু ধরনের ফাইবারই থাকতে পারে। সেন্সরি ফাইবার মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি সেন্সেশনের সাথে অ্যাসোসিয়েটেড, অর্থাৎ ব্লাডারের যে ডিগ্রি অফ স্ট্রেচ, মানে স্ট্রেচ মানে কি, কোনো কিছু একটা টান পড়া, ব্লাডারের ওয়ালের মধ্যে টান পড়া। তো টান কখন পড়বে? যখন হচ্ছে গিয়ে ব্লাডারের মধ্যে ইউরিন এসে জমা পড়বে। যত বেশি ইউরিন জমা হবে তত বেশি ব্লাডারের ওয়ালের মধ্যে চাপ বা টান পড়বে। তো সেই চাপ বা টানের যে অনুভূতিটা সেটাকে সেন্সেশন করার জন্য যে ফাইবারটা কাজ করে সেটাই হচ্ছে পেলভিক নার্ভের সেন্সরি ফাইবার। এবং পেলভিক নার্ভেরই আরেক ধরনের ফাইবার থাকে যেটা হচ্ছে মোটর, অর্থাৎ এটা হচ্ছে সরাসরি মাসল কন্ট্রাকশনের সাথে জড়িত, সেন্সেশনের সাথে এটার তেমন কোনো একটা সম্পর্ক নাই। তো এই মোটর পেলভিক ফাইবার যেটা, এটা হচ্ছে গিয়ে আবার প্যারাসিম্প্যাথেটিক ফাইবারের সাথে অ্যাসোসিয়েটেড, মানে অটোনমিক নার্ভ ফাইবারের যে প্যারাসিম্প্যাথেটিক ফাইবার সেটার সাথে এটা অ্যাসোসিয়েটেড। তো এটার ফাংশনটা কি আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে গিয়ে আমাদের সাপ্লাই কোথায় কোথায় দেয় আমরা দেখতে পাচ্ছি। এটা ব্লাডারের যে মাসল মানে ডেট্রোসার মাসল, এবং যে ইন্টারনাল স্ফিংটার এটাও ডেট্রোসার মাসল দিয়ে তৈরি। এই দুটো জায়গায় এটা সাপ্লাই দেয়, এবং এটার কাজ কি? এটা হচ্ছে ব্লাডারের যে ডেট্রোসার মাসল সেটা কন্ট্রাকশন করে, এবং ইন্টারনাল স্ফিংটার যেটা সেটা রিল্যাক্সেশন করে। মানে এক কথায় যদি বলি, এটা মিকচুরেশনে হেল্প করে। কারণ মিকচুরেশন মানে যেহেতু ইউরিন পাস করা, সো ইউরিনকে ব্লাডার থেকে হচ্ছে ইউরেথ্রা দিয়ে বাইরে বের করে দিতে হলে আমাদেরকে কি করতে হবে? ইউরিন যে জায়গায় আছে অর্থাৎ ব্লাডার সেটার কন্ট্রাকশন করতে হবে। মানে হচ্ছে ব্লাডারের যে ডেট্রোসার মাসল সেটাকে কন্ট্রাকশন করে চেপে চেপে হচ্ছে ইউরিনটাকে বাইরে বের করে দিতে হবে, এবং বের করে দেওয়ার জন্য যে দরজাটা ইন্টারনাল স্ফিংটার সেটাকে রিল্যাক্স করে দিতে হবে, অর্থাৎ খুলে দিতে হবে, যাতে করে ইউরিনটা বাইরে বের হয়ে যেতে পারে। তো
তো এটা হচ্ছে মোটামুটি পেলভিক নার্ভের যে ফাংশন। এখন আমরা চলে আসি আরেক ধরনের নার্ভ আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের সিম্প্যাথেটিক নার্ভ। পেলভিক নার্ভের যে মোটর ফাইবার সেটা আমরা দেখেছিলাম যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, আর এখন আমরা চলে আসছি সিম্প্যাথেটিক নার্ভ। এটার আরেকটা নাম হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, বিকজ এটা হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস থেকে অরিজিনেট করে, যেটার লেভেল হচ্ছে গিয়ে স্পাইনাল কর্ডের লাম্বার রিজিয়নের, অর্থাৎ লাম্বার ভার্টিব্রাল লেভেলে স্পাইনাল কর্ডের যে লেভেলটা লাম্বার 2, 3, 4 সেটা থেকে এটা অরিজিনেট করে। এবং এটার মেইন কাজ হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি এটা ব্লাডারের যে ব্লাড ভেসেলগুলি আছে সেটার উপর কাজ করে, সেগুলোকে স্টিমুলেট করে, ব্লাড ভেসেলের কনস্ট্রিকশন করে। এবং এছাড়া এখানে কিছু সেন্সরি ফাইবারও আছে যারা হচ্ছে গিয়ে ব্লাডারের যে ফুলনেস সেটা সেন্সেশন করতে পারে ইউরিন জমা হয়ে গেলে পরে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে এটা পেইন সেন্সেশনও করতে পারে। ব্লাডারে যদি অনেকক্ষণ ধরে ইউরিন জমা হয়ে থাকে এবং কেউ যদি মিক্সচারেট না করে, তাহলে এটা একসময় এত বেশি স্ট্রেচ করে ব্লাডারের মাসলের উপরে যে সেটা ইভেন পেইনফুল একটা সেন্সেশন হয়ে যেতে পারে। সেটা সেন্সেশন করার জন্য এই সিম্প্যাথেটিক সেন্সরি নার্ভ ফাইবারগুলো কাজ করে। এবং ব্লাডারের কন্ট্রাকশনের সাথে সিম্প্যাথেটিক নার্ভের খুব একটা বেশি যদিও ইনফ্লুয়েন্স নাই, তবে স্ট্রং সিম্প্যাথেটিক স্টিমুলেশনের ক্ষেত্রে এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভের ঠিক উল্টো কাজটা করে। অর্থাৎ প্যারাসিম্প্যাথেটিক আমরা দেখেছিলাম ডেট্রোসার মাসলের কন্ট্রাকশন এবং ইন্টারনাল স্ফিংটারের রিল্যাক্সেশন করে যাতে ইজিলি হচ্ছে মিকচুয়েশন হতে পারে, আর সিম্প্যাথেটিক ঠিক উল্টো কাজটা করে, অর্থাৎ ডেট্রোসার মাসলকে রিল্যাক্স করে দেয় আর হচ্ছে কি ইন্টারনাল যে স্ফিংটার সেটার কনস্ট্রিকশন করে, যার কারণে হচ্ছে মিকচুয়েশনটা বন্ধ হয়ে যায় বা কমে যায়, মানে এটা মিকচুয়েশনে হেল্প করে না। প্যারাসিম্প্যাথেটিকের ঠিক উল্টো কাজটা করে। আরেক ধরনের নার্ভ সাপ্লাই আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে পুডেন্টাল নার্ভ। এটার রুট ভ্যালুও কিন্তু তোমার পেলভিক নার্ভের মতো সেম লেভেল থেকেই আসে, স্যাক্রাল 2, 3, 4। তো এটা কিন্তু হচ্ছে পেলভিক নার্ভ যেখানে কিনা ব্লাডারের ডেট্রোসার মাসল এবং ইন্টারনাল স্ফিংটারকে সাপ্লাই দেয়, সেখানে পুডেন্টাল নার্ভ সাপ্লাই দেয় শুধুমাত্র এক্সটার্নাল যে স্ফিংটার সেটাকে সাপ্লাই দেয়। এবং এক্সটার্নাল স্ফিংটার আমরা আগেই বলেছি স্কেলেটাল মাসল দিয়ে তৈরি হয়। সো এটা স্কেলেটাল মাসলের কন্ট্রাকশন রিল্যাক্সেশন এগুলাকে হচ্ছে কি ইনফ্লুয়েন্স করে। পুডেন্টাল নার্ভ হচ্ছে গিয়ে এই এক্সটার্নাল স্ফিংটারের যে কন্ট্রাকশন বা রিল্যাক্সেশনকে কন্ট্রোল করার মাধ্যমে আলটিমেটলি হচ্ছে গিয়ে মিকচুয়েশন হবে কি হবে না সেটা ডিটারমিনেশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানে একটা ছবি দিয়ে এই জিনিসগুলোই দেখানো হয়েছে যেটা আমরা এখন ডিসকাস করলাম, যে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই পেলভিক নার্ভ যেটা স্যাক্রাল 2, 3, 4 রিজিয়ন থেকে হচ্ছে গিয়ে অরিজিনেট করেছে এবং এটা সাপ্লাই দিচ্ছে কোথায়, ব্লাডারের যে ওয়াল এবং হচ্ছে কি ইন্টারনাল স্ফিংটার সেখানে সাপ্লাই দিচ্ছে। এবং হচ্ছে গিয়ে প্যারাসিম্প্যাথেটিক এটা এই যে পেলভিক নার্ভেরই তোমার আমরা বলেছিলাম যে সেন্সরি মোটর দুটো ফাইবারই আছে, এবং সিম্প্যাথেটিক যে নার্ভটা আছে সেটা অরিজিনেট করবে লাম্বার 1, 2, 3 থেকে এটা অরিজিনেট করবে। তো এটা হচ্ছে গিয়ে এখানে গিয়ে একটা গ্যাংলিয়ন ফর্মেশন করবে। তো এটাকে বলা হচ্ছে গিয়ে ইনফেরিয়র মেসেন্টারিক গ্যাংলিয়ন। এখানে একটা হচ্ছে গিয়ে আমরা হয়তো বা একটা জিনিস একটু আমরা ভুল হয়েছে, এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি 1, 2, 3 হবে। এই ছবিটা গ্যানং থেকে নেওয়া হয়েছে, গ্যানং আর গাইটনে একটু হচ্ছে গিয়ে ডিফারেন্স আছে, তবে মোটামুটি 1, 2, 3 রুট ভ্যালু বলাটা মোটামুটি সেফ বলা যেতে পারে। আমরা আর ওই তর্কে যাব না যে গ্যানং আর গাইটনে কোনটা ভুল কোনটা সঠিক, আমরা এটাই মনে রাখি যে নাম্বার 1, 2, 3 লেভেল থেকে হচ্ছে গিয়ে সিম্প্যাথেটিক নার্ভটা বা হাইপোগ্যাস্ট্রিক যে নার্ভটা যেটা হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস থেকে অরিজিনেট করে সেটাও সাপ্লাই দেয় ব্লাডারের ওয়ালে এবং ইন্টারনাল স্ফিংটারে, যেটা সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভের ঠিক উল্টো কাজটা করে। এবং আরেক ধরনের নার্ভ আছে সেটাও স্যাক্রাল 2, 3, 4 থেকে অরিজিনেট করে, বাট এটা সাপ্লাই দেয় শুধুমাত্র এক্সটার্নাল স্ফিংটারের যে স্কেলেটাল মাসল সেগুলোকে সে কন্ট্রোল করে। এখন আমরা চলে আসি আমাদের মেইন যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে মিকচুয়েশন। এটা মানে আমরা সবাই জানি যেটা হচ্ছে এমন একটা প্রসেস যেটার মাধ্যমে ইউরিনারি ব্লাডার যখন ইউরিন দিয়ে ফিল্ড হয়ে যায় সেটাকে সে এমটি করে, এই প্রসেসটাই হচ্ছে গিয়ে
মিকচুরেশন। এবং এই মিকচুরেশনটা হওয়ার জন্য একটা রিফ্লেক্সের প্রয়োজন, সেই রিফ্লেক্সের নামই হচ্ছে মিকচুরেশন রিফ্লেক্স। এটা মূলত একটা অটোনমিক স্পাইনাল কর্ড রিফ্লেক্স, অর্থাৎ এটা মেইনলি স্পাইনাল কর্ডে এটার সেন্টার থাকে, স্যাক্রাল 2, 3, 4, এটা হচ্ছে মিকচুরেশন সেন্টার, যেটার মাধ্যমে হচ্ছে গিয়ে ব্লাডারটা এমটি হয়ে যায়, অথবা অনেক সময় দেখা যায় যে ব্লাডার এমটি নাও হতে পারে যদি আমাদের হচ্ছে গিয়ে আমরা এই মিকচুরেশন যে রিফ্লেক্সটা সেটা একটা এক্সেপশনাল রিফ্লেক্স, বিকজ আমরা যখন নার্ভাস সিস্টেম পড়বো তখন দেখবো রিফ্লেক্স হচ্ছে সাধারণত ইনভলান্টারি। এগুলো কি? ইনভলান্টারি মোটর রেসপন্স টু এ সেন্সরি স্টিমুলাস। যে কোনো একটা সেন্সরি স্টিমুলাস দিলে সেটা পেইন হতে পারে, টাচ হতে পারে, প্রেশার হতে পারে, এটার রেসপন্সে একটা মোটর রেসপন্স পাওয়া যাবে, এবং এই মোটর রেসপন্সটা হবে ইনভলান্টারি, অর্থাৎ এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না, নিজে থেকে কন্ট্রোল করতে পারবো না, এটাকেই রিফ্লেক্স বলে। বাট মিকচুরেশন রিফ্লেক্স এবং আরেকটা রিফ্লেক্স হচ্ছে ডেফিকেশন রিফ্লেক্স, এই দুটো রিফ্লেক্স একটু এক্সেপশনাল, বিকজ এগুলাকে আমরা নিজেরা ভলান্টারিলি কন্ট্রোল করতে পারি। যদিও এগুলা রিফ্লেক্স, তারপরে এগুলা ভলান্টারিলি কন্ট্রোল করা যেতে পারে, এবং সেইটা করা যেতে পারে কিভাবে করা যেতে পারে, কারণ হচ্ছে গিয়ে আমাদের যে হায়ার সেন্টারগুলো আছে, যে সেরেব্রাল কর্টেক্স এবং ব্রেন স্টেম, এটার মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে নিজেরা ডিসাইড করতে পারি যে আমরা এখন মিকচুরেশন করব কি করব না। সো এই কথাটা এখানে লেখা হয়েছে, যদিও এটা একটা অটোনমিক স্পাইনাল কর্ড রিফ্লেক্স, তারপর হচ্ছে গিয়ে যে সবসময় যে এটা ব্লাডারকে এমটি করে ফেলবে তা না। যদি কোনো কারণে কোনো পার্সনের ইচ্ছা না হয় যে তার এখন কনভেনিয়েন্ট টাইম বা প্লেস নাই মিকচুরেশন করার জন্য, তাহলে সে মিকচুরেশন হবে না, অর্থাৎ ব্লাডার এমটি হবে না, বাট এটা অ্যাটলিস্ট হচ্ছে পার্সনের মধ্যে একটা কনশাস ডেজায়ার তৈরি করবে যে আমার ইউরিনেট করার প্রয়োজন। তো এটাই হচ্ছে গিয়ে মিকচুরেশন রিফ্লেক্স। মিকচুরেশন রিফ্লেক্সের স্টেপসগুলো আমরা একটু ডিটেলসে পড়বো। যে প্রথমে কি ব্লাডারটা হচ্ছে গিয়ে প্রগ্রেসিভলি ফিল হতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত এটার যে টেনশনটা, মানে যেটার মধ্যে একটা কোনো কিছু দিয়ে যদি একটা জায়গা ফিল আপ হতে থাকে, ইউরিন দিয়ে ব্লাডার যদি ফিল আপ হতে থাকে, স্বাভাবিকভাবে এটার মধ্যে যে টেনশন বা প্রেশার সেটা হচ্ছে গিয়ে বাড়তে থাকবে, এবং যতক্ষণ না পর্যন্ত এটা থ্রেশহোল্ড লেভেল ক্রস করবে ততক্ষণ পর্যন্ত এটা বাড়তে থাকবে। অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে প্রথমে যখন হচ্ছে গিয়ে আমি আগেই বলেছি 150 ml এর মতো ইউরিন জমা হলেই অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে একটা পার্সনের কনসিয়াসলি মিকচুরেট করার হচ্ছে কি ডিজায়ার জাগে যে মিকচুরেট করতে হবে, বাট সেটা সে করবে কি করবে না সেটা ডিপেন্ড করবে তার ইচ্ছার উপরে, বিকজ আমরা আগেই দেখেছি যে আমাদের সেরেব্রাল কর্টেক্স এবং ব্রেন স্টেমে কিছু সেন্টার থাকে যারা হচ্ছে মিকচুরেশন রিফ্লেক্সটাকে কন্ট্রোল করতে পারে, যেটার মাধ্যমে আমরা এই ভলান্টারিলি মিকচুরেশন রিফ্লেক্সটাকে কন্ট্রোল করতে পারি। তো দেখা যায় একবার যখন মিকচুরেশন রিফ্লেক্স শুরু হয়ে যায় সেটা অ্যাকচুয়ালি সেলফ রিজেনারেটিভ ম্যানারে কাজ করে, মানে হচ্ছে গিয়ে ব্লাডার একটু ফিল হবে ইউরিন দিয়ে, প্রেশার একটু বাড়বে, তারপরে হচ্ছে গিয়ে যদি কারো মিকচুরেট করার ইচ্ছা থাকে তো সে করে ফেলবে, না করার ইচ্ছা থাকলে সে করবে না, কিন্তু ইউরিন কন্টিনিউয়াসলি ব্লাডারে এসে জমা হতে থাকবে, হতে হতে এমন একটা পর্যায়ে যাবে যখন সে হচ্ছে গিয়ে থ্রেশহোল্ড লেভেলকে ক্রস করে ফেলবে, তখন কিন্তু মিকচুরেশন করতেই হবে, তখন আর এটাকে আটকে রাখা যাবে না। তো যাই হোক, তো একটা ব্লাডারের মধ্যে স্বাভাবিকভাবে যখন ইউরিন এসে জমা থাকে, ব্লাডারের মধ্যে কি হয়, স্ট্রেচ পড়ে, মানে ব্লাডারের যে মাসল ফাইবার সেটার মধ্যে টান পড়ে, এবং এই স্ট্রেচটাকে সেন্স করার জন্য ব্লাডারের মধ্যে কিছু রিসেপ্টর থাকে, এগুলোর নাম হচ্ছে স্ট্রেচ রিসেপ্টর, যারা হচ্ছে গিয়ে ব্লাডার ওয়ালের স্ট্রেচটাকে সেন্স করতে পারে, এবং এই সেন্সেশনটাকে তারা পেলভিক নার্ভের যে সেন্সরি ফাইবার সেটার মাধ্যমে মিকচুরেশন সেন্টার বা স্যাক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড, যেটার মধ্যে মিকচুরেশনের সেন্টারটা থাকে, সেইখানে পাঠাবে। পাঠানোর পরে সেন্টারের কাজ কি? সেন্টারের কাজ হচ্ছে কি ইম্পালস, মানে ইম্পালসকে কনভার্ট করা বা স্টিমুলাসকে কনভার্ট করা, মানে হচ্ছে কি প্রসেসিং করা। এখানে সেন্সরি স্টিমুলাস আসবে এবং এই সেন্সরি স্টিমুলাসটা এখানে ইন্টিগ্রেশন হয়ে একটা মোটর ইম্পালসে কনভার্ট হবে। এতক্ষণ সে শুধু সেন্সেশন ক্যারি করছিল, বাট এখন সে মোটর ইম্পালস ক্যারি করবে, এবং এই মোটর সিগন্যালটা তারপর হচ্ছে ইফারেন্ট, এটাকে আমরা ইফারেন্ট সিগন্যাল বলছি, অর্থাৎ যেইটা ভিতরে যাচ্ছে, যেটা সিগন্যাল নিয়ে যাচ্ছে
সেন্সেশন নিয়ে যাচ্ছে, এটাকে বলছে এফারেন্ট সিগন্যাল, এবং এটা যে সেন্সরি নার্ভ দিয়ে পাস হচ্ছে সেটাকে বলা হচ্ছে এফারেন্ট নার্ভ। এবং যেই নার্ভের মাধ্যমে এই মোটর ইম্পালসটা আবার ফেরত আসতেছে সেই নার্ভটাকে বলা হচ্ছে মোটর নার্ভ অথবা ইফারেন্ট নার্ভ, এবং সিগন্যালটাকে বলা হচ্ছে ইফারেন্ট সিগন্যাল। তো সেটা হচ্ছে কি আবার স্পাইনাল কর্ড থেকে ওই সেম পেলভিক মোটর নার্ভ দিয়ে ফেরত আসবে। এখানে পার্থক্য হচ্ছে আগে পেলভিক সেন্সরি নার্ভ দিয়ে গিয়েছিল, আর এখন পেলভিক মোটর ফাইবার দিয়ে আসবে বা মোটর নার্ভ দিয়ে আসবে, যেগুলো হচ্ছে গিয়ে প্যারাসিম্প্যাথেটিক ইন নেচার। তো প্যারাসিম্প্যাথেটিক নার্ভের কাজ আমরা আগেই পড়ে ফেলেছি। সেটা কী করে? ডেট্রোসাম মাসলে কন্ট্রাকশন করে এবং ইন্টারনাল স্ফিংটারে রিল্যাক্সেশন করে। এবং এই সময় যদি কারো মিকচুরেশন করার ইচ্ছা থাকে, মানে তার জন্য কনভেনিয়েন্ট একটা টাইম থাকে, প্লেস থাকে, তাহলে হচ্ছে এক্সটার্নাল স্ফিংটারে হচ্ছে গিয়ে রিল্যাক্স করবে এবং হচ্ছে মিকচুরেশন হয়ে যাবে। বাট যেহেতু এটা ভলান্টারিলি কন্ট্রোল করা যায়, যদি কারো কনভেনিয়েন্ট টাইম এবং প্লেস না থাকে তাহলে তখন মিকচুরেশন সে করবে না। মিকচুরেশন না করলে কি হবে? সেটাকে আটকে রাখবে। তখন কি হবে? ব্লাডার কিন্তু কন্টিনিউয়াসলি ইউরিন দিয়ে ফিল হতেই থাকবে, এবং যত বেশি ব্লাডার ইউরিন দিয়ে ফিল হতে থাকবে তত বেশি মিকচুরেশন রিফ্লেক্সটা মোর ফ্রিকুয়েন্ট হতে থাকবে এবং গ্যাস্ট্রোসোমাল মাসলের কন্ট্রাকশনটাও বেশি বেশি হতে থাকবে। যেটা একটু আগে আমি বললাম যে মিকচুরেশন রিফ্লেক্সটা হচ্ছে সেলফ রিজেনারেটিভ। এবং যখন দেখা যাবে যে মিকচুরেশন রিফ্লেক্সটা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, মানে এটা থ্রেশহোল্ড লেভেলকে ক্রস করে গেছে, এটা যে স্ট্রেচটা, তখন আরেকটা রিফ্লেক্স জেনারেট হবে। সেটা কিসের মাধ্যমে হবে? পুডেন্টাল নার্ভ দিয়ে। তো এই পুডেন্টাল নার্ভের কাজ কি? আমরা আগেই দেখেছি, এটা এক্সটার্নাল স্ফিংটার যে স্কেলেটাল মাসল সেগুলোর উপরে কাজ করে, এবং স্কেলেটাল মাসলে সে কী করে? রিল্যাক্সেশন করে। স্কেলেটাল মাসলের রিল্যাক্সেশন করা মানে কি? এক্সটার্নাল স্ফিংটার যেহেতু স্কেলেটাল মাসল দিয়েই তৈরি হয়, তাহলে স্কেলেটাল মাসলের রিল্যাক্সেশন হওয়া মানে কি? এক্সটার্নাল স্ফিংটারেরও ইনহিবিশন হওয়া বা রিল্যাক্সেশন হওয়া। এখন দেখা যাবে যদি এই ইনহিবিশনটা একই সাথে কিন্তু একটা ভলান্টারি কনস্ট্রিক্টর সিগন্যালও যায়, ঠিক আছে? ভলান্টারি কনস্ট্রিক্টর সিগন্যাল মানে কি? যে মিকচুরেশন আটকে রাখার জন্য একটা সিগন্যাল। কনস্ট্রিক্টর সিগন্যাল মানে কি? এক্সটার্নাল স্ফিংটারকে কনস্ট্রিকশন করার জন্য একটা সিগন্যাল যেতে থাকে। তো যদি দেখা যায় হচ্ছে গিয়ে মিকচুরেশনকে বন্ধ করার জন্য এই কনস্ট্রিক্টর সিগন্যালের চাইতে এই ইনহিবিটরি সিগন্যালটা বেশি পটেন্ট, মানে একজন পার্সন মোট কথা চাচ্ছে এখন মিকচুরেশন করতে, তাহলে মিকচুরেশন বা ইউরিনেশন হয়ে যাবে। আর যদি কোনো কারণে দেখা যায় যে তার কনভেনিয়েন্ট টাইম নেই, প্লেস নাই, যেখানে সেখানে তো আর মিকচুরেশন করা যাবে না, তো যদি সে দেখে যে তার জন্য এখন কনভেনিয়েন্ট টাইম নাই, প্লেস নাই, তাহলে সে কী করবে? দেখা যাবে যে এই পুডেন্টাল নার্ভের মাধ্যমে এক্সটার্নাল স্ফিংটারকে ইনহিবিট বা রিল্যাক্সেশন করার জন্য যে সিগন্যাল গিয়েছিল, তার থেকেও এই কনস্ট্রিক্টর সিগন্যাল, অর্থাৎ এক্সটার্নাল স্ফিংটারকে কনস্ট্রিক্ট করে মিকচুরেশনটাকে আটকে রাখা বা ইউরিনটাকে হোল্ড করে রাখার যে সিগন্যালটা, সেটা বেশি পাওয়ারফুল হয়ে যাবে। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ইউরিনেশনটা কিন্তু হবে না, ঠিক আছে? যেটা অনেক সময় দেখা যায় অনেক লম্বা একটা জার্নি, 12 ঘন্টা 13 ঘন্টা বাস জার্নি, 8-9 ঘন্টা বাস জার্নি, অনেক সময় এরকম মানুষকে আটকে রাখতে হয়, ঠিক আছে? যেহেতু এই রিফ্লেক্সটাকে ভলান্টারিলি কন্ট্রোল করা যায়। এখন আমরা চলে আসি যে আমরা বললাম যে মিকচুরেশন রিফ্লেক্সটাকে ভলান্টারিলি কন্ট্রোল করা যায়, সেটা কিভাবে করা যায় এবং কোন কোন হায়ার সেন্টার বলতে আমরা এখানে ব্রেনকে বোঝাচ্ছি, কোন কোন সেন্টারের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি মিকচুরেশন রিফ্লেক্সটাকে কন্ট্রোল করতে পারি। এটার মধ্যে দেখা যাচ্ছে যে ব্রেইন স্টেম যেটা আমাদের থাকে, যেটা ব্রেন স্টেম মানে কি? মিড ব্রেন, পন্স আর মেডুলা। তো এর মধ্যে দেখা যাচ্ছে পন্সের মধ্যেই হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি বেশিরভাগ সেন্টার থাকে, যেটার মধ্যে ফ্যাসিলিটেটিভ সেন্টার থাকতে পারে যারা হচ্ছে মিকচুরেশন রিফ্লেক্স হওয়ার জন্য হেল্প করবে, অথবা ইনহিবিটরি সেন্টারও থাকতে পারে। এবং সেরেব্রাল কর্টেক্সেও কিছু সেন্টার থাকে যারা হচ্ছে মেইনলি ইনহিবিটরি সেন্টার, অর্থাৎ মিকচুরেশন রিফ্লেক্সকে এরা ইনহিবিট করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার এরা ফ্যাসিলিটেটরি সেন্টার হিসেবেও কাজ করতে পারে। তো হায়ার সেন্টারগুলা নামগুলো আমরা পড়লাম, এখন আমরা দেখি যে তারা কিভাবে মিকচুরেশন রিফ্লেক্সটাকে কন্ট্রোল করে। আমরা আগেই পড়েছি যে মিকচুরেশন রিফ্লেক্সটা কী ধরনের রিফ্লেক্স? মূলত এটা একটা অটোনমিক স্পাইনাল কর্ড রিফ্লেক্স, মানে এটার মূল যে সেন্টারটা সেটা কিন্তু স্পাইনাল কর্ডে। এই রিফ্লেক্সটা স্পাইনাল কর্ডেই হচ্ছে গিয়ে হবে।
কিন্তু স্পাইনাল কর্ডে সেই রিফ্লেক্সটা হওয়ার জন্য সেটাকে আবার হেল্প করে হচ্ছে গিয়ে আমাদের হায়ার সেন্টার। কাজটা মেইনলি স্পাইনাল কর্ডের, কিন্তু তার এই কাজে হেল্প করে হচ্ছে গিয়ে আমাদের ব্রেইনের যে হায়ার সেন্টারগুলো আছে সেগুলো। তো তারা কিভাবে হচ্ছে গিয়ে এই মিউচুয়েশন হেল্প করে বলতে আমি বুঝতে চাচ্ছি কন্ট্রোল করে। তো তারা কিভাবে মিউচুয়েশন রিফ্লেক্সটাকে কন্ট্রোল করে, যে তারা হচ্ছে গিয়ে যতক্ষণ না পর্যন্ত একটা পার্সন মিউচুয়েশন করতে চাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই মিউচুয়েশন রিফ্লেক্সটাকে পার্শিয়ালি ইনহিবিট করে রাখে। এবং দেখা যায় যে যদি কোনো কারণে দেখা যায় মিউচুয়েশন রিফ্লেক্স শুরু হয়ে গেছে, তারপরও একজন মানুষ চাচ্ছে না যে সে এখন মিউচুয়েশন করবে না, কিন্তু রিফ্লেক্স অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ হচ্ছে গিয়ে তোমার ব্লাডার ওয়ালা স্ট্রেচ হয়েছে, স্ট্রেচের মাধ্যমে তোমার এই সিগন্যালটা তোমার পেলভিক সেন্সরি নার্ভ দিয়ে স্যাক্রাল যে সেন্টার মিউচুয়েশন সেন্টার সেটার মধ্যে চলে গেছে, সেখান থেকে মোটর ইম্পালস অলরেডি হচ্ছে তোমার ব্লাডার ডেট্রোসাম মাসলে এসে ডেট্রোসাম মাসলে কন্ট্রাকশন করা শুরু করে দিয়েছে। কিন্তু তারপরও একজন পার্সন যদি না চায় যে সে মিউচুয়েশন করবে না, তাহলেও হচ্ছে গিয়ে তারা এক্সটার্নাল স্ফিংটারকে স্ট্রংলি কন্ট্রাকশন করার মাধ্যমে, টনিক কন্ট্রাকশন করার মাধ্যমে তারা হচ্ছে এই মিউচুয়েশনটাকে হোল্ড করে ফেলতে পারে যতক্ষণ না পর্যন্ত সুবিধাজনক বা কনভেনিয়েন্ট টাইমটা আসছে। কারণ আমাদের ইউরিন বের হওয়ার জন্য প্রথমে হচ্ছে ব্লাডার থেকে ইন্টারনাল স্ফিংটার দিয়ে কোথায় আসতে হবে, ইউরেথ্রাতে, এবং ইউরেথ্রা থেকে এক্সটার্নাল স্ফিংটার দিয়ে আলটিমেটলি এটাকে বাইরে আসতে হবে। তো ব্লাডারের যে ওয়াল বা ডেট্রোসাল মাসল এবং ইন্টারনাল স্ফিংটার এগুলো তো স্মুথ মাসল, এগুলোকে আমরা নিজেরা কন্ট্রোল করতে পারবো না। সো এইগুলোর উপরে আমাদের কোনো হাত নেই। কিন্তু এক্সটার্নাল যে স্ফিংটার যেটা দিয়ে আলটিমেটলি ইউরিন বাইরে বের হয়ে আসবে, সেটা যেহেতু স্কেলেটাল মাসল দিয়ে তৈরি, তাই এটাকে আমরা ভলান্টারিলি কন্ট্রোল করতে পারি উইথ দ্য হেল্প অফ হায়ার সেন্টার। এবং দেখা যাবে যে যখন একটা মিউচুয়েশন করার জন্য কনভেনিয়েন্ট টাইম অ্যান্ড প্লেস পাওয়া যাবে, তখন অ্যাকচুয়ালি এই হায়ার সেন্টারগুলো হচ্ছে গিয়ে তোমার যে স্যাক্রাল সেন্টার বা মিউচুয়েশন সেন্টার যেটা স্পাইনাল করে থাকে, তাকে তারা ইনহিবিট করার বদলে উল্টো হচ্ছে গিয়ে হেল্প করে এবং হচ্ছে গিয়ে এক্সটার্নাল স্ফিংটারকে রিল্যাক্সেশন করার মাধ্যমে মিউচুয়েশন বা ইউরিনটাকে বাইরে বের করে আনতে সাহায্য করে। এখন এই মিউচুয়েশনের সাথে কিছু কিছু ক্লিনিক্যাল কন্ডিশন রিলেটেড, মানে মিউচুয়েশনে কিছু কিছু অ্যাবনর্মালিটিও হতে পারে, সেই অ্যাবনর্মালিটিগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। এর মধ্যে প্রথমেই আসছে হচ্ছে কি অ্যাটনিক ব্লাডার। নাম শুনে বোঝা যাচ্ছে এখানে কি নাই, টোন নাই, ব্লাডারের যে টোন সেটা অ্যাবসেন্ট, সেজন্য এটার নাম হচ্ছে অ্যাটনিক ব্লাডার। তাহলে এখানে কি হচ্ছে যে এটা এমন একটা ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে ব্লাডার রিফ্লেক্স কন্ট্রাকশন করতে পারছে না। রিফ্লেক্স কন্ট্রাকশন কেন করতে পারছে না, এটা প্যাথোফিজিওলজিটা আমরা একটু দেখি। যে কোনো কারণে যদি দেখা যায় যে ব্লাডারের ওয়াল থেকে স্পাইনাল কর্ড পর্যন্ত যে পেলভিক সেন্সরি ফাইবারগুলা এই যে ব্লাডারটা ইউরিন দিয়ে ফিল হয়েছে এই সেন্সেশনটা ক্যারি করে নিয়ে যাবে, সেই সেন্সেশন ক্যারি করার জন্য সেন্সরি নার্ভ ফাইবারগুলোই যদি কোনো কারণে দেখা যায় ড্যামেজ হয়ে যায়, তাহলে দেখা যায় ব্লাডার যে ইউরিন দিয়ে ফিল হয়ে গেছে, ব্লাডারের উপরে যে স্ট্রেচ পড়ছে বা টান পড়ছে, এই স্ট্রেচ সিগন্যালটা হচ্ছে গিয়ে বা এই সেন্সেশনটা হচ্ছে গিয়ে তোমার ব্লাডার থেকে স্পাইনাল কর্ড পর্যন্ত আর পৌঁছাইতে পারে না। তো স্পাইনাল কর্ডের স্যাক্রাল সেন্টার আমরা আগেই বলেছি যেটা মিউচুয়েশন সেন্টার, এটার কাজ কি, সেন্সরি যে স্টিমুলাস বা সেন্সরি যে সিগন্যালটা আসবে সেটাকে ইন্টিগ্রেশন করে হচ্ছে মোটর ইম্পালসে কনভার্ট করে সে ডেট্রোসাল মাসলে পাঠাবে। তো যেহেতু এখন কোনো সেন্সরি সিগন্যালই হচ্ছে গিয়ে তোমার স্পাইনাল কর্ড পর্যন্ত পৌঁছাতে পারছে না, তাহলে আর সেটাকে ইন্টিগ্রেশন করার কোনো প্রশ্নও আসছে না এবং মোটর সিগন্যাল আসারও আর কোনো প্রশ্ন এখানে আসছে না। তাহলে ব্লাডারের মাসলের যে রিফ্লেক্স কন্ট্রাকশন সেটা কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না, যার কারণে হচ্ছে গিয়ে ব্লাডারের কোনো কন্ট্রোলটা কিন্তু লস হয়ে যাচ্ছে। যদিও হচ্ছে গিয়ে ইফারেন্ট যে নার্ভ ফাইবার মানে মোটর নার্ভ ফাইবার মানে মোটর যে পেলভিক ফাইবার বা প্যারাসিম্প্যাথেটিক ফাইবার সেটা কিন্তু তখনও ইনটেক্ট আছে এবং হায়ার সেন্টারের সাথে স্পাইনাল কর্ডের যে মিউচুয়েশন সেন্টার সেটার যে কানেকশন সেইগুলোও কিন্তু ইনটেক্ট আছে। কিন্তু যেহেতু সেন্সরি ফাইবারগুলো নষ্ট হয়ে গেছে, এই কারণে হচ্ছে গিয়ে রিফ্লেক্সটা আর হতে পারছে না, মানে মিউচুয়েশন রিফ্লেক্সটা আর হতে পারছে না। কারণ রিফ্লেক্স হওয়ার জন্য প্রথম কাজই হচ্ছে সেন্সরি সিগন্যাল যেতে হবে, তারপরে সেটা ইন্টিগ্রেশন হয়ে মোটর ইম্পালসে কনভার্ট হয়ে তোমার মাসলে এসে মাসল কন্ট্রাকশন করবে। তো যার কারণে দেখা যাচ্ছে মিউচুয়েশন রিফ্লেক্সও যেহেতু আর এখন হতে পারছে না, যার কারণে এখন কি হবে,
ব্লাডারটা হচ্ছে গিয়ে ইউরিন দিয়ে একদম ফিল আপ হয়ে যাবে, এটা সর্বোচ্চ ক্যাপাসিটি পর্যন্ত ফিল আপ হয়ে যাবে, এবং যখন ফিল আপ হইতে হইতে আর ফিল আপ করতে পারবে না, বিকজ ব্লাডারেরও একটা ক্ষমতা আছে এটার বাইরে। আর যদি ইউরিন এসে জমা হয় তাহলে কিন্তু সে আর এটাকে হোল্ড করে ধরে রাখতে পারবে না, এবং যার কারণে হচ্ছে ওভারফ্লো হবে, মানে উপচে পড়বে, এবং এটা কি হবে যে কি একটা ফিউ ড্রপ বের হয়ে চলে আসবে এট এ টাইম। পিরিয়ডিক যে মিকচুয়েশন রিফ্লেক্স এটার বদলে তখন দেখা যাবে ওভারফ্লো হচ্ছে, এটাকে বলা হয় ওভারফ্লো ইনকন্টিনেন্স। ইনকন্টিনেন্স মানে হচ্ছে ধরে রাখার ক্ষমতাটা নষ্ট হয়ে গেছে, এবং এখানে এটা কোন সময় হবে, যখন ব্লাডারটা হচ্ছে গিয়ে একদম ইউরিন দিয়ে ফিল আপ হয়ে যাবে। আগে তো সেটা আর হচ্ছিল না, যাদের ক্ষেত্রে সেন্সরি ফাইবার ইনটেক্ট আছে, মোটর ফাইবার ইনটেক্ট আছে, তাদের তো আর এরকম হয় না, কারণ হচ্ছে গিয়ে ব্লাডার সামান্য ইউরিন দিয়ে ভরে গেলেই হচ্ছে গিয়ে সেন্সরি সিগন্যাল চলে যায়, স্ট্রেচ সিগন্যাল সে নিয়ে যায়, এবং রিফ্লেক্স কন্ট্রাকশন হয় ব্লাডার মাসলে, তাই হচ্ছে গিয়ে ওভারফ্লো হওয়ার কোনো সুযোগ এখানে থাকে না, আর এর আগেই হচ্ছে মিকচুরেশন হয়ে যায়। কিন্তু এখন যেহেতু তোমার রিফ্লেক্সটা হতে পারছে না, যেহেতু সেন্সরি ফাইবারগুলো নষ্ট হয়ে গেছে, তাই এখন হচ্ছে ব্লাডার হচ্ছে কি তার সর্বোচ্চ যতটুকু ইউরিন হোল্ড করে রাখতে পারে ততটুকু পর্যন্ত এটা ফিল আপ হবে, এবং তারপরে ফিল আপ হইতে হইতে আর যখন ধরে রাখতে পারবে না তখন এটা ওভারফ্লো হবে, এটাকে বলা ওভারফ্লো ইনকন্টিনেন্স। তো এটা কোন কোন কন্ডিশনে হইতে পারে, একটা হচ্ছে যদি ক্রাশ ইনজুরি হয় স্যাক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ডে, যেহেতু এখানে আমাদের মিকচুয়েশন সেন্টারটা থাকে, সেক্ষেত্রে হতে পারে, অথবা যেখানে সেন্সরি নার্ভ ফাইবারগুলো নষ্ট হয়ে যায়, যারা হচ্ছে তোমার ব্লাডারের স্ট্রেচ সিগন্যাল বা সেন্সরি সিগন্যালটাকে স্পাইনাল কর্ড পর্যন্ত নিয়ে যায়। তো সেন্সরি নার্ভ ফাইবারগুলো বা পেলভিক যে সেন্সরি নার্ভ ফাইবারগুলো, এগুলো হচ্ছে স্পাইনাল কর্ডের পিছনের যে রুট, ডর্সাল রুট দিয়ে ঢুকে, সেই জায়গায় যদি কোনো এটা ড্যামেজ হয়ে যায় কোনো ডিজিজের কারণে, এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে গিয়ে তোমার সিফিলিস, যেটা হচ্ছে গিয়ে কী করে, তোমার স্পাইনাল কর্ডের যে পিছনের যে হর্নটা, ডর্সাল হর্ন বা ডর্সাল রুট, এই জায়গাতে সে হচ্ছে গিয়ে ফাইব্রাস টিস্যু গ্রোথ হয়, কারণ সিফিলিসে ইনফ্লামেশন হয়, এবং আমরা জানি যখনই হচ্ছে কি ইনফ্লামেশন মানে হচ্ছে প্রদাহ, এবং এই প্রদাহটা যদি বেশ অনেক দিন ধরে এটা কন্টিনিউয়াসলি হতে থাকে, তাহলে এটা হিল হয় কিভাবে, ফাইব্রাস টিস্যু বা স্কার টিস্যু ফর্মেশনের মাধ্যমে, যেগুলো হচ্ছে খুবই শক্ত ধরনের টিস্যু, যেগুলো হচ্ছে গিয়ে তোমার যদি ডর্সাল রুট বা স্পাইনাল কর্ডে ডর্সাল হনে হয়, তাহলে এই জায়গাটাকে তারা একদম কনস্ট্রিক্ট করে দিবে, যার কারণে হচ্ছে এই জায়গা দিয়ে যে নার্ভ ফাইবারগুলা, মানে সেন্সরি নার্ভ ফাইবারগুলো যারা কিনা স্ট্রেচ সিগন্যালকে ব্লাডার থেকে স্পাইনাল কোডে ক্যারি করে নিয়ে আসবে, তাদেরকে হচ্ছে গিয়ে সে একদম চেপে ডেস্ট্রয় করে দেয়, ঠিক আছে, যার কারণে হচ্ছে গিয়ে মিকচুয়েশন রিফ্লেক্সটা হতে পারে না এবং এটনিক ব্লাডার হয়। এবং এই যে কন্ডিশনটা সিফিলিসের, যেখানে কিনা ডর্সাল রুট নার্ভ ফাইবারগুলো নষ্ট হয়ে যায়, মিকচুয়েশন রিফ্লেক্সটা নষ্ট হয়ে যায়, এটাকে বলা হয় টেবিস ডর্সালিস, এবং এইটার কারণে ব্লাডারের যে কন্ডিশনটা হয় সেটাকে বলা হয় ট্যাবেটিক ব্লাডার। অর্থাৎ ট্যাবেটিক ব্লাডার কি, এক ধরনের অ্যাটনিক ব্লাডার, যেটা হচ্ছে গিয়ে তোমার সিফিলিসের কারণে হয়েছে, মানে টেবেস ডর্সালিসের কারণে হয়েছে, এটাও তোমার অ্যাটনিক ব্লাডারই। যদি এই অ্যাটনিক ব্লাডারের কজটা টেবেস ডর্সালিস বা সিফিলিস হয়ে থাকে, তাহলে এটার নাম হবে ট্যাবেটিক ব্লাডার। তারপরে আমরা আরেক ধরনের কন্ডিশনে চলে আসি, যেটার নাম হচ্ছে অটোমেটিক ব্লাডার। এখানে কি হচ্ছে, এখানে কিন্তু ব্লাডারের পিরিয়ডিক ক্লিয়ারিংই হচ্ছে বা এমটিং হচ্ছে, কিন্তু এই এমটিংটা হচ্ছে গিয়ে আনঅ্যানাউন্সড। আগে আমরা অ্যাটনিক ব্লাডারে কি দেখেছিলাম, অ্যাটনিক ব্লাডারে আমরা দেখেছিলাম যে পিরিয়ডিক্যালি সে এমটি হতে পারছে না, কারণ মিকচুরেশন রিফ্লেক্সটা হচ্ছে না। মিকচুরেশন রিফ্লেক্স না হওয়া মানে কি, ব্লাডারটা যে নির্দিষ্ট সময় পরে পরে পিরিয়ডিক্যালি এমটি হয়, সেটা হতে পারছে না। আর এখন আমরা অটোমেটিক ব্লাডারে কি দেখতে পাচ্ছি, যে অটোমেটিক ব্লাডারে ব্লাডারের এমটিংটা পিরিয়ডিক্যালি হবে, মানে নির্দিষ্ট সময় পরে পরেই হবে, কিন্তু সেটা আনঅ্যানাউন্সড, মানে এটার উপরে আমাদের কোনো ভলান্টারি কন্ট্রোলটা আর থাকছে না। এটা কখন হবে, যখন হচ্ছে স্পাইনাল কর্ডের ড্যামেজটা স্যাক্রাল রিজিয়নের উপরে হবে। তো স্যাক্রাল রিজিয়নে বা স্যাক্রাল সেন্টারে কি থাকে, মিকচুরেশন সেন্টারটা থাকে। যেহেতু স্যাক্রাল রিজিয়ন ইনট্যাক্ট থাকে বা মিকচুরেশন সেন্টারটা ইনট্যাক্ট থাকে, তাই মিকচুরেশন রিফ্লেক্সটা সেখানে ইনট্যাক্ট থাকবে। কিন্তু আমরা যে একটু আগে বললাম যে মিকচুরেশন রিফ্লেক্স একটা স্পাইনাল কর্ড রিফ্লেক্স যদিও, কিন্তু এটাকে আমরা হচ্ছে আমাদের ব্রেইনের হায়ার সেন্টারের মাধ্যমে ভলান্টারিলি কন্ট্রোল করতে পারি, যে এটাকে মিকচুরেশনটা করব কি করব না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে স্পাইনাল কর্ডের স্যাক্রাল রিজিয়নের উপরে যদি ইনজুরি হয়, তাহলে মিকচুরেশন সেন্টারটা ইনট্যাক্ট থাকার কারণে তোমার মিকচুরেশন রিফ্লেক্সটা হবে, কিন্তু এর উপরে কাট হয়ে যাওয়ার কারণে
হায়ার ব্রেইন সেন্টারের সাথে স্পাইনাল কর্ডের যে কমিউনিকেশনটা ছিল, যেটার কারণে আমরা হচ্ছে গিয়ে ভলান্টারিলি মিকচুরেশনকে কন্ট্রোল করতে পারছিলাম, সেইটা এখন আর করা যাবে না। যার কারণে মিকচুরেশন রিফ্লেক্স ইনটেক্ট করার কারণে ব্লাডারটা পিরিয়ডিক্যালি এমটিং হবে, বাট এই পিরিয়ডিক্যালি এমটিংটা আমরা হচ্ছে গিয়ে আনঅ্যানাউন্সড, মানে আমাদের এটার উপরে কোনো কন্ট্রোল থাকবে না। এটার প্যাথোফিজিওলজিটা এখানে দেখানো হয়েছে যে স্পাইনাল কর্ডের যখন ড্যামেজ হয় স্যাক্রাল রিজিয়নের উপরে, প্রথম কিছুদিন দেখা যায় স্পাইনাল শকের একটা স্টেটে চলে যায়। স্পাইনাল শকের স্টেট কি, আমরা যখন নার্ভাস সিস্টেম পড়বো বা অলরেডি অনেকে পড়েছো, সেখানে আমরা জানি যে আমাদের হচ্ছে কি অ্যাকচুয়ালি সব ধরনের নার্ভাস সিস্টেম, হায়ার ব্রেন লেভেল, মিড ব্রেন লেভেল, লোয়ার ব্রেন লেভেল, এইভাবে নার্ভাস সিস্টেম কাজ করে। তো যেই লেভেলে কাজ করুক না কেন, সব কিছুর জন্যই হচ্ছে আমাদের যে হায়ার সেন্টার বা সেরেব্রাল কর্টেক্স, সেগুলো থেকে একটা ফ্যাসিলিটেটরি ইম্পালস কিন্তু আসা লাগে সব কিছুর জন্যই। তো স্পাইনাল কর্ডের যে মিকচুরেশন রিফ্লেক্স, এটার জন্য কিন্তু এই হায়ার সেন্টার থেকে একটা ফ্যাসিলিটেটিভ ইম্পালস আসা লাগে। এমন না যে ফ্যাসিলিটেটিভ ইম্পালস না আসলে হচ্ছে গিয়ে রিফ্লেক্সটা হবে না, হবে, বাট খুব উইক হবে। তো হায়ার কর্ডের এই ফ্যাসিলিটেটরি ইম্পালস থাকলে হচ্ছে রিফ্লেক্সটা সহজে হবে। তো দেখা যায় প্রথমে যখন হচ্ছে গিয়ে স্যাক্রাল রিজিয়নের উপরে স্পাইনাল কর্ডে একটা ইনজুরি হলো মনে করো, যার কারণে দেখা যায় হায়ার সেন্টারের সাথে স্পাইনাল কর্ডের যে কানেকশনটা সেটা বিচ্ছিন্ন হয়ে গেল, এবং স্পাইনাল কর্ড একটা শকে চলে যাবে, কারণ সেটার সাথে তখনও অ্যাডাপ্ট করে নিতে পারেনি, এবং উপর থেকে কোনো ফ্যাসিলিটেটরি ইম্পালস না আসার কারণে কিছুদিনের জন্য তোমার এই মিকচুরেশন রিফ্লেক্সটা একদম বন্ধ হয়ে যাবে। কারণ হচ্ছে কি সেইটার সাথে এখনও অ্যাডাপ্ট করে নিতে পারে নাই, সে নর্মালি হচ্ছে গিয়ে উপর থেকে ফ্যাসিলিটেটরি ইম্পালস পেয়ে পেয়ে অভ্যস্ত। এখন হঠাৎ করে ইম্পালস আসা বন্ধ হয়ে যাওয়ার কারণে সে একটা শকের মধ্যে চলে যাবে। তারপরে দেখা যায় এই যে সময়টা, যেই সময়টাতে মিকচুরেশন রিফ্লেক্সটা হচ্ছে না, তখন যদি আমরা প্রপার ট্রিটমেন্ট দিই, অর্থাৎ একটা পার্সনের নর্মাল মিকচুরেশন রিফ্লেক্স যেহেতু হচ্ছে না, নর্মালি মিকচুরেশন হচ্ছে না, কিন্তু আমার তো ব্লাডারকে এমটি করতে হবে, ব্লাডারকে ইউরিন খালি করতে হবে, কারণ এভাবে যদি ইউরিন ব্লাডারের মধ্যে জমা হয়ে যায় তাহলে তো ব্লাডারের ইনজুরি হয়ে যাবে, অনেক বেশি প্রেশার পড়বে এবং ব্লাডার ছিঁড়েও যেতে পারে। তো তখন আমরা কি করব, আর্টিফিশিয়ালি একটা টিউব ব্লাডারের মধ্যে এন্টার করে আমরা ব্লাডারের ইউরিনগুলো বাইরে ইভাকুয়েট করব, এটাকে বলা হয় ক্যাথেটারাইজেশন করা। তো এটা যদি আমরা করি তাহলে দেখা যায় ব্লাডারের ইনজুরি হবে না, এবং কিছুদিন পর স্পাইনাল কর্ড আস্তে আস্তে সে তার বাস্তবতাকে মেনে নেবে যে এখন ভাই আমাকে হেল্প করার জন্য আর উপরে কোনো হায়ার সেন্টার নাই, তার কাছ থেকে আর কোনো ফ্যাসিলিটেটরি ইম্পালস আমার আসবে না, আমার এখন যা করতে হবে সব নিজে থেকেই করতে হবে, অর্থাৎ স্পাইনাল যে শকের যে স্টেটটা সেটা ওভারকাম করে ফেলবে, এবং মিকচুরেশন রিফ্লেক্সটা আবার হচ্ছে গিয়ে রিটার্ন করবে। এবং মিকচুরেশন রিফ্লেক্সটা যেহেতু রিটার্ন করবে, কারণ মিকচুরেশন সেন্টারটা ইনটেক্ট আছে, তো পিরিয়ডিক এমটিং হইতে থাকবে ব্লাডারে, পিরিয়ডিক্যালি এটা এমটিং হবে, কিন্তু যেহেতু হায়ার সেন্টারের সাথে স্পাইনাল কর্ডের আর এখন কোনো কানেকশন নাই, তাই এই যে পিরিয়ডিক এমটিং বা মিকচুরেশন রিফ্লেক্স, এটাকে আমরা আর ভলান্টারিলি নিজের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবো না, ঠিক আছে, এটা যখন তখন হয়ে যেতে পারে। আর একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে আনইনহিবিটেড নিউরোজেনিক ব্লাডার। এটাকে কি হচ্ছে, এটাতে হচ্ছে গিয়ে ফ্রিকুয়েন্ট এবং রিলেটিভলি আনকন্ট্রোলড মিকচুরেশন হচ্ছে। এখানেও কিন্তু তোমার আনকন্ট্রোলড মিকচুরেশন হচ্ছে, কিন্তু এখানের সাথে এটা অটোমেটিক ব্লাডারের পার্থক্য কি, এখানে ফ্রিকুয়েন্ট মিকচুরেশন হচ্ছে, আর ওইটাতে কিন্তু পিরিয়ডিক ছিল, আর এটাতে হচ্ছে ফ্রিকুয়েন্ট। সো এখানে হচ্ছে গিয়ে কজটা কি, ল্যাক অফ ইনহিবিটরি সিগন্যাল ফ্রম ব্রেইন। এটা আরেকটা পার্থক্য অটোমেটিক ব্লাডারের সাথে। অটোমেটিক ব্লাডারে আমরা কি দেখেছি, যে ব্রেইনের সাথে স্পাইনাল কর্ডের কানেকশনটা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে, যার কারণে ব্রেইনের যে হায়ার সেন্টার সেখান থেকে কোনো ফ্যাসিলিটরি সিগন্যালও আসছে না, ইনহিবিটরি সিগন্যালও কিন্তু আসছে না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র ইনহিবিটরি সিগন্যালটা আসছে না ব্রেন থেকে, কিন্তু ফ্যাসিলিটরি সিগন্যালটা কিন্তু আসতে পারছে। এটা কখন হয়, এটা হচ্ছে কি যদি পার্শিয়াল ড্যামেজ হয় ব্রেন স্টেম এবং স্পাইনাল কর্ডে, পার্শিয়াল ড্যামেজ বলেই দেওয়া হয়েছে। তা আমরা আগেই পড়েছি যে ব্রেন স্টেমে বিশেষ করে হচ্ছে গিয়ে পন্সে তোমার হচ্ছে গিয়ে ইনহিবিটরি ফ্যাসিলিটরি দুই ধরনের সেন্টারে থাকে। যদি এমন একটা ইনজুরি হলো যেখানে দেখা গেলো তোমার শুধুমাত্র
পার্টিকুলারলি ইনহিবিটরি সেন্টারগুলো ড্যামেজ হয়েছে, কিন্তু ফ্যাসিলিটরি যে সেন্টার সেগুলো রয়ে গেছে। তাহলে কি হবে, ইনহিবিটরি যে সিগন্যালটা হায়ার সেন্টার থেকে আসতো, যেটার মাধ্যমে আমরা ভলান্টারি মেচুরেশনকে কন্ট্রোল করতে পারতাম, সেটা কিন্তু আর আসবে না। কিন্তু ফ্যাসিলিটরি সিগন্যালটা কিন্তু আসতেছে কন্টিনিউয়াসলি। তো এই ফ্যাসিলিটেটিভ সিগন্যাল আসতেছে বা ফ্যাকাল্টেটিভ যে সিগন্যাল, ফ্যাসিলিটেটিভ যে সিগন্যাল সেটা আসতেছে, কিন্তু ইনহিবিটরি সিগন্যাল আসতেছে না। যার কারণে ফ্যাসিলিটরি যে সিগন্যাল বা ইম্পালস সেটা আপার হ্যান্ড নিয়ে যাবে, এবং কন্টিনিউয়াস এই ফ্যাসিলিটরি সিগন্যালটা তোমার হচ্ছে কি হায়ার সেন্টার থেকে আসার কারণে আমাদের স্পাইনাল কর্ডের যে মিউচুয়েশন সেন্টার, এটা খুব বেশি হচ্ছে গিয়ে মানে কন্টিনিউয়াস এটার এক্সাইটেশন হইতে থাকবে। এবং কন্টিনিউয়াস এক্সাইটেশন হইলে কি হবে, এটার কাজই যেহেতু মিউচুয়েশন করা, এবং এটাকে যদি কন্টিনিউয়াসলি এক্সাইট করতে থাকা হয়, তাহলে দেখা যাবে অতি সামান্য পরিমাণ ইউরিন ব্লাডারে জমা হইলেই হচ্ছে গিয়ে একটা পার্সনের হচ্ছে গিয়ে মিক্সচুয়েশন কিন্তু হয়ে যাবে। কারণ সেটাকে সে আর কন্ট্রোল করতে পারবে না। কন্ট্রোল করতে পারবে না মানে হোল্ড করতে পারবে না। হোল্ড করতে পারবে না মানে সে এটাকে ইনহিবিট করতে পারবে না। কেন? কারণ হচ্ছে হায়ার সেন্টার থেকে ইনহিবিটরি সিগন্যালটা এখন আর আসছে না, যেটার মাধ্যমে মিক্সচুরেশনকে হোল্ড করে রাখা যেত। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি মিক্সচুয়েশন। ধন্যবাদ সবাইকে।